এটি পাকিস্তানের একটি ছেলের সাথে ঘটা সত্য একটি ঘটনা। মেয়েটিকে হারানোর পরে সে বুঝতে পেরেছিল যে আসলে মেয়েটি কোনো মানুষ ছিল না, সে একটা পরী ছিল, এবং হারানোর পরে সে তার ভালোবাসা বুঝতে পেরেছিল। ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল বেশ কয়েক বছর আগে, যখন সে ভার্সিটিতে পড়তো, এবং আচমকা তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে সে কল্পনাই করতে পারেনি। সে তখন লাহোর ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, এবং লাহোরের একটা ফ্ল্যাটে সে থাকতো একা, এবং সেখানে ছোট্ট একটা ফ্ল্যাট ছিল যেখানে সে একাই বসবাস করত। সাধারণত শহর অঞ্চলগুলোতে ব্যাচেলার ছেলেদেরকে ভাড়া দিতে চায় না, তবে অনেক কষ্ট করে ছেলেটি সেখানে একটি রুম ম্যানেজ করেছিল, এবং সে সেখানে একাই থাকতো। সেদিন সকালবেলা সে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্য করে সকালবেলা বের হয়েছিল, এবং বের হওয়ার পর সারাদিন ভার্সিটি শেষ করে সন্ধ্যার দিকে ছেলেটি এক জায়গায় টিউশনি করাতো, এবং সেইখান থেকে আরেক জায়গায়, এরকম করে প্রায় তিনি তার ফিরতে ফিরতে প্রায় 9:30 10টা বেজে যেত। এবং ওই সময়টাতে সে এরকম করে মেহনত করেই ইনকাম করত। তো প্রতিদিনকার মতো সে সেদিনকে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। তারপর ওই দিন রাতের শেষ টিউশনি শেষ করে সে যখন বাড়ির দিকে ফিরছিল তখন গভীর রাত। ওই দিন আবার একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ টিউশনি শেষ করতে করতেই প্রায় 10:30 বেজে গিয়েছিল। এবং সেইখান থেকে সে বের হয়ে রাস্তায় তার পুরাতন বন্ধুদের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে সে স্কুলে পড়াশোনা করত, এবং সেইখানে সে তাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় 12টা বেজে যায়, এবং সে টেরি পায় না যে এত রাত হয়ে গিয়েছে। তারপর তার বন্ধুদেরকে বিদায় দিয়ে সে শহরের সেই গলি দিয়ে বাড়ির দিকে ফিরছিল। ছেলেটা যে রাস্তা ধরে আসতো সেই রাস্তাটা ছিল একটু শুনশান এবং নীরব, এবং জায়গাটা বেশ বিরান ছিল। ছেলেটা যখন হেঁটে আসছিল তখন গভীর রাত, আশপাশে কুকুর ডাকাডাকি করছে, এবং সে নিজেও একটু ভয় পাচ্ছে এই একা গলিতে একা একা যাওয়ার জন্য, কারণ কুকুরগুলো যদি তাকে তেড়ে ধরে। আচমকা তখন কুকুরগুলো অনেক জোরে জোরে শব্দ করতে লাগলো। ছেলেটি ভীষণ ভয় পেয়ে গেল। ছেলেটির নাম ছিল সারফারাজ। সারফারাজ তখন ভীষণ ভয় পেয়ে গেল, এবং ভয় পেয়ে পাশে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। তখন সে খেয়াল করলো দূর থেকে একটি মেয়ে তার দিকে হেঁটে আসছে। সারফারাজ যখন সেই মেয়েটিকে উপেক্ষা করে সামনের দিকে হেঁটে যেতে শুরু করলো, তখন সারফারাজ খেয়াল করলো মেয়েটি তাকে পেছন থেকে ডাকছে। সারফারাজ পেছন দিকে তাকিয়ে বলল, হ্যাঁ জি বলুন, আপনি এত রাত্রেবেলা এখানে কি করছেন? মেয়েটি কোনো প্রশ্নের জবাব দিল না। তারপর সারফারাজ আবার জিজ্ঞেস করলো, আপনি এত রাত্রে এখানে কি করছেন? মেয়েটি তখন বলল, আমি একটু বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? তারপর সারফারাজ বলল, কি সাহায্য? আপনি কোত্থেকে এসেছেন এবং এত রাত্রেবেলা এখানে কি করছেন? মেয়েটির চেহারাটা একটু ঘুমটা দিয়ে ঢাকা ছিল, এবং সে যে লেবাসটা পরেছিল দেখে মনে হচ্ছিল একটা বিয়ের সাজ আর কি, মানে বিয়েতে নববধূরা যেরকম সাজ দেয় ঠিক সেরকম একটা সাজ। সারফারাজ তখন মেয়েটিকে বলল যে আপনি আসলে কোথায় যাবেন বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, আমি জানি না কোথায় যাব। মেয়েটির কাঁধে একটা ব্যাগ, এবং সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় আছে সেটা বোঝা যাচ্ছে। তারপর সারফারাজ মেয়েটিকে নিয়ে একটা বিপদে পড়ল, কারণ মেয়েটি তার পিছন পিছন যেতে শুরু করলো যখন সে তাকে উপেক্ষা করে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল। তারপর সারফারাজ আবার দাঁড়িয়ে বলল, যে আসলে আপনি কি চাচ্ছেন বলুন তো? এত রাত্রে আপনি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কোনো বিপদ হলে আপনার? মেয়েটি তখন সারফারাজকে বলল, হ্যাঁ বিপদ তো হতেই পারে, তবে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তখন সারফারাজ মেয়েটিকে নিয়ে সেখানে বসে পড়ল, বলল যে আচ্ছা আপনি কি আমাকে অমুক একটা জায়গার বাসে উঠে দিতে পারবেন? সারফারাজ বলল, হ্যাঁ তার জন্য তো আপনাকে এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, আর ওইখানে গিয়ে এখন বাস পাবেন কিনা সেটাও তো জানি না। তারপর মেয়েটি সারফারাজের সামনে কান্না করতে লাগলো, বলল যে আপনি যদি আমাকে একটু দয়া করে বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দিয়ে আসতেন অনেক উপকৃত হতাম, আপনার এই উপকার কখনো ভুলতাম না। তারপর সারফারাজ বলল, কি একটা বিপদে পড়লাম আপনাকে নিয়ে। মেয়েটি আবার কান্না করে দিয়েছে, এবং মেয়েটি কান্না করছে সেটা সারফারাজ বুঝতে পারছে। সে তাকে বলল যে আপনি কাঁদবেন না, আমি আপনাকে দিয়ে আসছি, সমস্যা নেই। তারপর মেয়েটি সারফারাজের সঙ্গে যেতে শুরু করলো। খানিকটা সামনে এগোতেই তারা একটা গাড়ি পেয়ে গেল বাস স্ট্যান্ড পর্যন্ত যাবার জন্য। সারফারাজ এবং মেয়েটি গাড়িতে চড়ে বসলো। গাড়িটা হেলে ধুলে চলছিল। বেশ খানিকক্ষণ চলার পরে সারফারাজ মেয়েটিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে আসলে ওই অঞ্চলের বাসগুলো পাওয়া যায়। তারপর সারফারাজ যখন স্ট্যান্ডে গিয়ে কাউন্টারের সমস্ত জায়গায় খোঁজ নিল, দেখলো যে সকালের আগে সেখানে আর কোনো বাস নেই, এবং সে সেখান থেকে বাড়িতেও যেতে পারবে না। তারপর তারা দুজন ওইখানে একটা বেঞ্চের উপর বসে পড়ল। সারফারাজ মনে মনে ভাবছে কি একটা বিপদে পড়া গেল,
কারণ হচ্ছে এরকম অবস্থায় যদি আমি বাড়িতে না পৌঁছাই তাহলে কালকে আমি ভার্সিটিতে যেতে পারবো না। আর আমি তো কখনো রাতে বাইরে থাকিনি। এরকম করে কিভাবে মেয়েটিকে ফেলেও রাখা যাচ্ছে না, কি করবো কিছুই বুঝতে পারছি না। তখন সারফারাজ মেয়েটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি ওইখান থেকে এইখানে চলে এসেছেন শহরে, লাহোরে, কিন্তু কেন? কোনো প্রেমের চক্কর নাকি? মেয়েটি তখন বলল, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন। তারপর আমি বললাম যে এখন তো বাস নেই, আপনি তো এখন যেতে পারবেন না, আর ট্রেনও নেই যে আপনাকে ট্রেন স্টেশন গিয়ে উঠিয়ে দিয়ে আসবো, তবে আপনি যাবেন কিভাবে? মেয়েটি তখন কান্না করতে লাগলো এবং বলল, আপনি চলে যান, আমাকে আমার হালে ছেড়ে দিন, আমি এরকমভাবেই এখানে থাকবো, তা আমার যা হয় হবে। সারফারাজ সে তো ভদ্র ছেলে, একা একটা যুবতী মেয়েকে এরকমভাবে রাস্তার মধ্যে ফেলে তো আর যেতে পারে না। সে বলল কি যে আচ্ছা ঠিক আছে, আপনার বাস তো একদম সকালবেলা যাবে, আর এখন বাস ছাড়ার এখনও 3-4 ঘন্টা বাকি আছে। এক কাজ করি, 3-4 ঘন্টা আপনার গল্প শুনি, তারপর না হয় আপনাকে বাসে তুলে দিয়ে একবার সকালবেলা বাড়িতে যাব। মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তাতে করে আপনার কোনো সমস্যা হবে না? আমি বললাম, না তেমন কোনো সমস্যা হবে না। তারপর মেয়েটি বলল কি যে আমার আর গল্প কি, আসলে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, সব মিলিয়ে আমি খুব বিপদে আছি, আপনি আমাকে সাহায্য করছেন সেটাই অনেক কিছু, তবে আপনি যেটা ভাবছেন সেটা না। আমি কাউকে বিয়ে করার জন্য এখানে আসিনি, অথবা কেউ আমাকে এখানে ডেকেও আনেনি। তাহলে আমি বললাম, তাহলে কেন এসেছেন? তখন মেয়েটি আবার বলে উঠল যে এসেছি কারণ হচ্ছে আমার বাড়ি থেকে আমাকে জোর করে বিয়ে দিতে চায়, আমি বিয়েটা করতে চাই না, এই কারণে আমি নিজে থেকেই পালিয়ে চলে এসেছি। তবে মনে মনে ভাবলাম যে এখানে এসে বিপদেই পড়ে গিয়েছি, এত বড় একটা শহর, কোথাও কিছু চিনি না। আমি আমার এক বান্ধবীর কাছে এসেছিলাম, তবে সেই বান্ধবী আমার ফোন ধরছে না। আমি সারা দিন এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছি, কিন্তু সে বান্ধবীর খোঁজই পাইলাম না আমি। তাহলে আমি এখন যাব কোথায় বলেন তো? আমি বললাম, একটু অপেক্ষা করুন, হয়তো আপনার বান্ধবী ফোন রেখে গিয়েছে কোথাও, বা হারিয়ে গিয়েছে, হতে পারে না? তখন মেয়েটি আবার বললো কি যে না, সেমনটা হওয়ার চান্সেস নেই, কারণ হচ্ছে ও ইচ্ছে করে আমার ফোন ধরছে না। ও যদি আমাকে ঘরে নিলে ওর যদি কৈফিয়ত দিতে হয় বা একজন মানুষকে রাখবে, আমি ওর কাছে বেশি দিন থাকতাম না, আমি হয়তো কোনো একটা মেসে উঠে যেতাম, তবে ও আমার সঙ্গে এরকমটা করবে আমি কখনো ভাবতে পারিনি। এরপর আমি বললাম, আচ্ছা সেটা ঠিক আছে, জিনিসটা তো আসলে খুব খারাপ দেখায়, সকাল হোক তারপর আমি না হয় আমি আপনাকে বাসে তুলে দিব। মেয়েটি আবার কান্না করতে লাগলো, বললো কি যে আসলে আমি বাড়িতে যেতে চাই না, কারণ বাড়িতে গেলে আমাকে আবার জোর করে বিয়ে দিবে, এবং যার সঙ্গে বিয়ে দিবে তার সঙ্গে আসলে আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমি তখন বললাম, আচ্ছা আপনি কাহিনীটা খুলে বলুন তো। মেয়েটি তখন বলল, আসলে আমি যেখানে থাকি সেখানে একজন প্রভাবশালী বৃদ্ধ লোক আছে, বৃদ্ধ বলতে মাঝ বয়সী। আমার বাবা টাকার লোভে তার কাছে বিয়ে দিতে চায়, তো আমি তো একজন জেনে শুনে একজন যুবতী মেয়ে হয়ে বৃদ্ধ লোককে বিয়ে করবো না, তাই না? আর লোকটিকে আমার একদমই পছন্দ না, সারা দিন বাজে কাজ করে বেড়ায়, এই জন্যই তো তাকে আমার পছন্দ না, আমি এই জন্য ঘর থেকে পালিয়েছি। তারপর আমি এবং সেই মেয়েটি সারা রাত সেখানে গল্প করতে করতে প্রায় কাটিয়ে দিলাম। গল্প বলতে এই টুকটাক কথা, তারপর একটু হাঁটাহাঁটি, এরকম করে মেয়েটা ওইখানে বসেছিল এবং আমি একটু দূরে এসে হাঁটাহাঁটি করছিলাম, বা যেভাবে হোক এরকম করে সারা রাত কেটে গেল। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই। একটু বাদেই ভোরের আলো ফুটলো। তারপর আমি মেয়েটিকে বললাম, আমি কি আপনার অমুক জায়গার বাসের টিকিট কাটবো? মেয়েটি বলল কি যে না না, সেটা করতে হবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি সকাল যেহেতু হয়ে গিয়েছে, তাহলে এখন আমি আর বাড়ি ফিরে যাব না। আর রাত্রেবেলাতে আমি আপনাকে বললাম যে বাড়ি ফিরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আপনি কি আমাকে একটা হোটেল ম্যানেজ করে দিতে পারবেন যেখানে আমি উঠতে পারবো? আমি তখন বললাম, মেয়ে মানুষকে আসলে হোটেলে উঠতে দেওয়া বা খারাপ চোখে দেখবে, সেহেতু কি করবো কিছু বুঝতে পারছি না, তার আগে চলুন কিছু খেয়ে নেওয়া যাক, আমার খুব খিদে পেয়েছে। এটা বলার পর মেয়েটি বলল কি যে হ্যাঁ আমারও খুব ক্ষুধা পেয়েছে, চলুন কিছু খেয়ে নেই, কি পাওয়া যাবে এখানে? আমি বললাম, চলুনই না, গিয়ে দেখি, তবে বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু, কারণ আমার কাছে বেশি টাকা নেই, আমি মাত্র কয়েক পয়সা উপার্জন করি, টিউশনি করে চলি, বাড়িতে বাবা মাকেও টাকা পাঠাতে হয়, সব মিলিয়ে আমি একটা দোটানার মধ্যেই থাকি। তবে সকালবেলা নাস্তা অন্যান্য দিন আমার বাজেট থাকে 40 টাকা, তবে আজকে যেহেতু আপনি আছেন আমি 200 টাকা পর্যন্ত বাজেট করতে পারবো, এর বেশি কিন্তু পারবো না। মেয়েটি তখন বললো, আচ্ছা ঠিক আছে চলুন, আপনার বেশি খাবার আমি খাবো না। তারপর মেয়েটি আমাকে নিয়ে চলে গেল একটা খাবারের দোকানে এবং সেখানে গিয়ে বসলাম। বাহিরে আমি খাবারের দোকানে বসেছি, মেয়েটি আমার সামনেই বেশ কিছু খাবারের অর্ডার দিল।
তবে দেখে মনে হচ্ছে সে এসব খাবার এর আগে কখনো দেখেনি। কারণ খাবার যখন আসলো তখন সে বলল কি যে এগুলা কি, এগুলা কিভাবে খায়, অথচ আমি জানি পুরো পাকিস্তানেই এরকম ধরনের খাবার খাওয়া হয়। কিন্তু সে এসব জিজ্ঞেস করতে লাগলো। আমি তখন বললাম, কেন আপনি এসব খাবার কখনো খাননি? মেয়েটি তখন বলল, না আমি একদমই খাইনি। তারপর আমি মেয়েটার দিকে প্রথমবারের মতো চেয়ে তাকালাম, কারণ এই রাত্রের মধ্যে বা সকাল হওয়া পর্যন্ত আমি তার দিকে সেরকমভাবে তাকাইনি, কারণ তার মুখে একটা নাকাব পড়া ছিল। মেয়েটা খাবার আগে তার মুখের নাকাবটা যখন সরালো, সত্যি কথা আমি দেখে একদম বিমোহিত হয়ে গেলাম, কারণ তার চেহারাটা এত পরিমাণ মিষ্টি ছিল এবং সে এত চমৎকারভাবে তাকায়। আমি চোখ দুটো এতক্ষণ পর্যন্ত ভালোভাবে খেয়াল করিনি, কিন্তু এবার খেয়াল করে সত্যি আমি যেন নিজের ভেতর থেকেই বেরিয়ে যাচ্ছিলাম। আমি খাবার গালে না নিয়ে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সে তখন খাওয়া শুরু করেছে এবং বলেছে, আপনাদের এখানকার খাবার তো খুবই সুন্দর। এবং খেতে খেতে এক পর্যায়ে আমার হাঁ করা মুখের দিকে সে তাকালো। তারপর বলল কি যে, কি ব্যাপার, আপনি মুখ হাঁ করে বসে আছেন কিসের জন্য? আপনাকে বিল দিতে হবে না, আমার কাছে অনেক টাকা আছে। তাই বলে সে যে ব্যাগটা সাথে করে নিয়ে এসেছিল সেই ব্যাগটা খুলে ব্যাগের মধ্যে থেকে বেশ কিছু টাকার বান্ডিল বের করলো। দেখে মনে হচ্ছিল প্রায় 1-1.5 লাখ বা 2 লাখ টাকার মতো হবে। অনেকগুলো বান্ডিল আছে। আমি তখন সাথে সাথে বললাম, আর আপনি টাকা রাখুন, আপনি টাকা নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছেন, এখন পর্যন্ত আপনার কি কেউ তাড়া করেনি বা আপনার এই ব্যাগটা এখন পর্যন্ত ছিনতাই হয়নি? আমি তো সেটা নিয়েই শঙ্কিত। মেয়েটা তখন বলল, কেন, আমার জিনিস আমার কাছে থাকবে, ছিনতাই হবে কিসের জন্য? আর ছিনতাই জিনিসটা কি? আমি তখন বললাম, আপনি যে কি পরিমাণ বোকা, ছিনতাই জিনিসটা কি আপনি সেটা বোঝেন না? মেয়েটি তখন বলল, না, তবে এটা কি, মানে বিষয়টা কেমন? তো তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনার এই জিনিসটি কেউ তো কেড়েও নিয়ে যেতে পারতো, তাই না? এটাকেই ছিনতাই বলে। কেন, আপনি নতুন শুনলেন নাকি? মেয়েটি তখন জানালো, হ্যাঁ আমি এরকম জানি যে চুরি করে নিয়ে যায়, কিন্তু ছিনতাই শব্দটার আগে শুনিনি, এরকমভাবে নিয়ে যায়। এই জন্যই ওই লোকগুলো আমার আশপাশ দিয়ে এরকম ঘোরাঘুরি করছিল গতকালকে, তাই না? তবে আপনি কিন্তু লোকটা ভালো, কারণ আপনি আমাকে এই যে খাওয়ার জন্য নিয়ে আসলেন, সারা রাত বাসায় নিয়ে গিয়ে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে এক প্রকার আমি বিপদে পড়বো সেটা ভেবেই সারা রাত কিন্তু আপনি আমার সঙ্গে ছিলেন। তবে আপনি এরকমভাবে তাকিয়ে আছেন কিসের জন্য আমার দিকে বলুন তো? আমি তখন বললাম, আরে না না, কিছু না, আপনি দেখতে অনেক সুন্দর তো তাই তাকিয়ে আছি। মেয়েটা কিঞ্চিৎ লজ্জা পেল, বলল কি যে, কি বলছেন, আমি মোটেই এত সুন্দরী নই। আমি তখন বললাম, আপনি অনেক সুন্দরী, এই জন্য আপনার দিকে তাকিয়ে আছি। তখন মেয়েটি বলল, ওই যে গতকালকে রাতে যা ঘটেছিল, লোকগুলো আমার টাকা দেখে যখন আমার প্রতি লোভ জাগলো, তারা কিন্তু আমার টাকা নেওয়ার জন্য এসেছিল। এখন আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে যখন আমি কিছু কেনার জন্য দোকানে টাকার বান্ডিলগুলো এগিয়ে দিলাম, তখন কিছু লোক আমার দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিল। সম্ভবত তারা আমার ব্যাগটা ছিনতাই করার কথাই ভাবছিল, যেমনটা আপনি ভাবলেন। তবে আপনার কি লোভ হচ্ছে এই টাকাগুলোর প্রতি? তখন আমি বললাম, দেখুন, আমার টাকা না থাকতে পারে, আমার হয়তো অল্প বেতন বা টিউশন করে আমি সংসার চালাই, তাই বলে যে আমি লোক খারাপ এমন না। আপনার কাছে যদি বস্তা ভরা টাকাও থাকতো, তাও আমি আপনার এই টাকায় হাত দিতাম না, কারণ এটাই আমার কোনো হক নেই। সেই জন্যই। মেয়েটি তখন বলল কি যে, আপনি ভালো লোক, সেটা বোঝা যাচ্ছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যা যা করলেন এবং আমার জন্য, তাতে করে বোঝা যাচ্ছে যে আপনি ভালো এবং আপনার কাছে আমি সেফ, এবং আপনি আমাকে কোনো একটা কিছু ম্যানেজ করে দিতে পারবেন। আমি তখন বললাম, এই যে শুনুন, আমি কিন্তু কিছু পারবো না করতে। আপনি সোজা এখন বাড়িতে যাবেন, কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আপনার বাবা মাকে বুঝিয়ে বলবেন যে আপনি ওই লোকটাকে বিয়ে করতে চান না। তারপর আপনি চাইলে আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারেন বা আপনি যা চান সেটা করতে পারেন। তারপর মেয়েটি বলল, সত্যি কি তাই? আমার বাবা মা মানবে না, তারা বেশ জেদি, এতক্ষণে নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আর আমি যে এখানে এসেছি সেটা কোনোভাবেই তারা জানে না। যদি জানতে পারে তাহলে আমাকে এসে নিয়ে যাবে। আমি এমন জায়গায় এসেছি যে তারা কখনোই খুঁজে পাবে না আমাকে। তারা আমার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করবে, আমাদের দুনিয়াতে খোঁজ খবর করবে, কিন্তু এইখানে কখনো খোঁজ খবর করবে না। এই জন্য আমি এখানে এসেছি। আমি তখন বললাম, কি বলেন আমাদের দুনিয়া? মানে দুনিয়া তো সবারই একটা হয়, আপনার আবার আলাদা করে দুনিয়া আছে নাকি? মেয়েটি তখন বলল, আরে না না, এমনিতে এরকম করে বললাম। তবে আপনি যে আমাকে একটা হোটেল ম্যানেজ করে দিবেন বলেছেন, বা কোনো একটা ম্যাচ হোস্টেল এরকম কোনো কিছু। আমি তখন বললাম কি যে, হ্যাঁ সেটা তো করতেই হবে। আপনার খাওয়া দাওয়া কি শেষ হয়েছে? মেয়েটি হাত মুছতে মুছতে বলল, খুব মজাদার খাবার এবং খুব চমৎকার খাবার। এরকম খাবার আমাদের ওখানে কখনো রান্না করা হয় না এবং কখনো রান্না হয়ওনি। এত চমৎকার খাবার কে বানিয়েছে? আমি বললাম কি যে, আমাদের এখানে এরকম রেস্টুরেন্ট আছে যারা কিনা মজাদার খাবার বানায়। আমি দরকার হলে আপনাকে অন্য আরেকদিন সেখানে নিয়ে যাব, এবং সেখানে গিয়ে আপনি না হয় খাবার খেয়েন, সমস্যা নেই। আপনাকে সেদিন ট্রিট আমিই দিব, আমি বেতনটা পাই, তারপর আপনাকে নিয়ে যাব। তারপর
সে আমাকে জিজ্ঞেস করলো, এই যে দেখুন, আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি অথচ আপনার নামই জানা হলো না, আপনার নাম কি? আমি তখন বললাম যে আমার নাম সারফরাজ। আপনার নাম? মেয়েটি বেশ খানিকক্ষণ ভাবলো এবং ভেবে জবাব দিল যে আমার নাম কেয়া। আমি বললাম, কেয়া আবার কেমন নাম? এটা সাধারণত পুরাতন মহিলাদের নাম হতো, আপনার কোনো দাদির নামে রাখা নাকি নামটা? মেয়েটা তখন বললো, অদ্ভুত তো, আপনি কিভাবে জানলেন? সত্যি কথাই আমার দাদির নামেই নামটা রাখা, কেয়া। তারপর আমি বললাম কি যে মিস কেয়া, চলুন এখন আপনাকে একটা দফারফার ব্যবস্থা করে দেওয়া যাক, তবে খাবার খেয়ে যে আপনার তৃপ্তি লেগেছে, এরপর দিন অন্য একটা জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? আমি এবং মেয়েটা পাশাপাশি হাঁটছি। তারপর সামনে একটা হোটেল দেখলাম, স্বপ্নবিলাস হোটেল। সেটাতে আমি উঠে উপরের দোতলায় যেতেই তারা প্রথমে বললো কি যে আপনার নাম কি? আমি বললাম, আমার নাম দিয়ে কী করবেন, শুধু উনি থাকবেন। তখন বললো কি যে শুধু মেয়েদেরকে আমরা ভাড়া দিই না, এবং বেশ কয়েকটা হোটেলে গিয়ে আমরা এরকম খোঁজ নিলাম। বললো কি যে শুধু মেয়েদেরকে আমরা ভাড়া দিই না, ভালো হোটেলে গিয়েও খোঁজ করে দেখেছি, তবে সেখানে উনি কয়দিন থাকতে পারবেন সেটাই হচ্ছে জানার বিষয়। মেয়েটি খানিকক্ষণ বাদে বললো কি যে আমি এখানে থাকবো না, আপনি দ্রুত নিচে চলুন। তারপর আমি বললাম, কেন, কি হয়েছে? অন্যান্য হোটেল থেকে তো এই হোটেলটা ভালো এবং এখানে আপনাকে থাকার জন্য ওরা পারমিশনও দিচ্ছিল, তাহলে কি সমস্যা? মেয়েটি তখন বললো, ওইখানে লোকগুলো আমার দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছিল, কেউই আপনার মতো না, এখানকার সবাই কি এরকম এরকম বাজে ভঙ্গিতে মেয়েদের দিকে তাকায়? আমি তখন বললাম, সবাই না, আমার মতো কিছু ভালো লোক আছে, নিজের গুণগান গাইছি এমনটা না। আপনি হয়তো গতকাল থেকে দেখেছেন যে আমি কিন্তু আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করিনি, সেই হিসাবে কিন্তু আমি ভালো, তাই না? কিয়া তখন বলল, হ্যাঁ ভালো তো বটেই, তবে আপনি কোনো কিছু করার চেষ্টা করলে একদম নাক ফাটিয়ে দিব। আমি বললাম, সেরকম ইচ্ছা আমার নেই, তবে আপনাকে এখন কোথায় রাখা যায় বলুন তো? আপনি হোস্টেলেও থাকতে চাচ্ছেন না, আপনি কোথাও থাকতে চাচ্ছেন না, তাহলে আপনাকে কোথায় রাখা যায়? আর বাসা খুঁজে পাওয়া আসলে খুব টাফ ব্যাপার, ব্যাচেলার বাসা। আমাকে নিজেকে দেখুন, আমি এই যে একা ভার্সিটিতে পড়ি, একার মতো একা থাকি, একটা বাসা কি কষ্ট করে যে খুঁজেছি, এই বাসাটা যাতে না হারায় সেজন্য কষ্ট করে আরও একটা টিউশন বেশি করায় এবং রাত গভীর হলে তারপর বাসায় ফিরি। সব মিলিয়ে এরকম করে কষ্ট করে আমি দিন পার করছি, বাড়িতেও টাকা পাঠাতে হয়। সেরকমভাবে আপনার জন্য একটা ম্যাচ বাড়ি বা ছোটোখাটো একটা রুম যদি খুঁজে বের করা যায়, এইসব রুমগুলো পুরান ঢাকায় পাওয়া যায়, তবে আপনি সেখানে থাকতে পারবেন না, বেশ পুরাতন নবকাঠামো। মেয়েটি তখন বলল যে পুরাতন হোক আর যাই হোক, আপনি একটা থাকার জায়গা ম্যানেজ করে দেন। তারপর মেয়েটিকে নিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, এখন তো একটা ব্যবস্থা করতে হবে, প্রায় দুপুর হয়ে এসেছে, এক কাজ করি, আপনাকে আমার এক বান্ধবীর বাসায় দু একদিন রাখি। একটা বান্ধবী আছে, ও চাইলে রাখতে পারবে, তবে বেশি দিন না, 1-2 দিন। এর মাঝখানে অন্য কোনো জিনিস অন্য কোনো কিছু খুঁজে বের করতে হবে থাকার জন্য। আমি আমার সেই বান্ধবীকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর সে ফোন ধরলো, বললো কি যে একটা মেয়েকে, অসম্ভব ব্যাপার, আমার আব্বা বাড়িতে আছে, আব্বা দেখলে একদম মেরেই ফেলবে, একবেলার জন্য হয় সেটা আলাদা কথা, তবে আমি কিছুই বুঝতে পারছি না কি করব। মেয়েটি ফোন রেখে দিল। তারপর আমি একদম মুখ গোমরা করে কেয়ার সামনে কি বললাম, ও রাখতে পারবে না, তবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনাকে আমি বাড়িতে ফেরত দিয়ে আসি, আমি নিজে গিয়ে, তাহলে অন্তত পক্ষে আপনার পার্মানেন্ট সলিউশনটা হবে, আপনাকে আর এখানে থাকতে হবে না। মেয়েটি তখন চোখ গরম করে আমার দিকে তাকালো, বলল কি যে আপনার যদি উপকার করতে না মন চায় তাহলে আপনি আমাকে এখানে রেখে চলে যান। আমি তখন বললাম, সেটা তো পারছি না আমি, আপনি কোনো একটা ব্যবস্থা না করে দিয়ে এক কাজ করুন, আপনি না হয় আজকের রাতটা ও রাখতে পারবে বলেছে, ওর এখানে থাকুন, আমি কালকে যে কোনো একটা কিছু ম্যানেজ করে ফেলবো। তারপর ওকে আমি আমার বান্ধবীর বাসায় রেখে বাড়িতে চলে আসলাম। আমার নিজের রুমে এসে ভাবছিলাম যে আমি কী করবো এবং মেয়েটিকে কোথায় রাখা যায়। আমার এই বান্ধবী বলেছে যে ও নাকি এক রাতের বেশি রাখতে পারবে না, কালকে দুপুরে ওর বাবা ফিরে আসবে এবং ওর বাবা আসলে যদি কোনো মেয়েকে বাড়িতে দেখে বা থাকছে এরকম দেখলে রেগে যাবে অনেক, কারণ ওর বাবা এইসব জিনিস পছন্দ করেন না। সারা রাত আমি সেটাই ভাবতে লাগলাম এবং রাতের এক পর্যায়ে আমার ঘুম চলে আসলো। ঘুমের মাঝখানে আমি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি জানি না, মেয়েটা আমার খাটের পাশে বসে আছে এবং আমাকে এই যে বলে ডাকছে। আমি সম্ভবত স্বপ্ন দেখেছি, কারণ আমি যখন উঠে বসার পর আমি সেই মেয়েটাকে দেখতে পাইনি, তবে স্পষ্ট রূপে আমি খেয়াল করেছি যে আমার খাটের পাশে সে মেয়েটি বসেছিল এবং আমাকে ডাকছিল। আমি তখন উঠে বসলাম এবং বারান্দায় দাঁড়িয়ে আমি আসলে এর হ্যালোসিনেশন ছিল নাকি অন্য কিছু ছিল এটা বোঝার চেষ্টা করছিলাম। পরের দিন সকাল হলো, আমার বান্ধবীকে ফোন দিল, বলল কি যে ওকে তো এসে নিয়ে যা, কারণ বাবা আসছে, যদি দেখে তাহলে সমস্যা হবে। তারপর আমি সেখান থেকে গিয়ে নিয়ে আসলাম। মেয়েটা আমাকে আচমকা বলে উঠলো, আচ্ছা আমি চাইলে আপনার ওইখানে আপনার সঙ্গে থাকতে পারি না? আমি তখন বললাম, আপনি কি পাগল হয়েছেন? আমি একজন ব্যাচেলার মানুষ,
আমার বাসায় যদি আমার মা বোন থাকতো তাহলে আপনাকে যেতে বলতাম, আপত্তি করতাম না। আর তাছাড়া আমার বাড়িওয়ালা বাবারে একদম কষায়ের মতো, উনি যদি জানতে পারে যে আপনাকে নিয়ে গিয়েছি তাহলে আমাকে একদম জবা করে ফেলবে। কিয়া তখন বলল, আরে কিচ্ছু হবে না, আপনার ঘরের রুম জন্য কয়টা বলেছিলেন? 2টা, তাই না? আমি বললাম, হ্যাঁ 2টা, তবে বেডরুমে আমি ঘুমাই আর ড্রয়িং রুমের একটা পাশে ছোট্ট একটা জায়গায় আমি রান্নাবান্না করি, ওইটা একটু কর্নারের দিকে আছে, আর এই পাশে আমার টেবিল টেবিল বা সোফা এগুলো রাখা। আমি তখন বললাম কি যে আপনি এখানে থাকতে পারবেন না, আর আমি রাখতেও পারবো না, প্লিজ। মেয়েটি তখন আবার আমাকে রিকোয়েস্ট করতে লাগলো। কেন জানি না মেয়েটির কোনো রিকোয়েস্ট আমি ফেলতে পারছিলাম না, আর তাকে প্রথম দেখায় যে আমার ভালো লেগে গিয়েছে সেটা তো আমি তাকে বলতেও পারছিলাম না। আমি তখন তাকে বললাম, আপনি যে আমার সঙ্গে ভরসা করে আমার বাড়িতে থাকতে যাচ্ছেন, যদি কোনো সমস্যা হয় বা আমি যদি আপনার কোনো ক্ষতি করি। মেয়েটি তখন বলল যে যদি করার হতো তাহলে এতদিন করে ফেলতেন, আপনি বসে থাকতেন না, আর যদি সুযোগের কথাই বলেন তাহলে আপনি তেমনটা করবেন না, আপনাকে আমি চিনি। আমি তখন বললাম, আমার বাড়িতে যেতে হলে সন্ধ্যার আগে ছাড়া যেতে পারবেন না, একদম রাত 10:30 বাজবে, তার আগে সম্ভবত মনে হয় না আমি আপনাকে ঢোকাতে পারবো, কারণ মানুষের নজরে পড়ে গেলে সমস্যা হবে। এরপর মেয়েটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তবে আপনি এখন যেতে পারবেন না, তাহলে আমরা কি করব? আমি তখন বললাম, চলুন কোথা থেকে ঘুরিয়ে আসি। তারপর একটা গাড়ি নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে জায়গাটা আমার খুব প্রিয় এবং মেয়েটিকে নিয়ে সেখানে বসেছিলাম। মেয়েটি বেশ খানিকক্ষণ আমাকে গল্প শোনালো। মেয়েটির গানের গলা চমৎকার, একটা গান গিয়েও শোনালো, তবে কি জাতীয় গান ছিল আমি জানি না। তাকে জিজ্ঞেস করার পরে সে স্পেসিফিক কোনো উত্তরও দিতে পারেনি। তারপর আমি মেয়েটিকে নিয়ে সন্ধ্যার কিছুক্ষণ পরপরই চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার আগে ভেবেছিলাম যে খেয়ে আসবো, তবে আমাকে তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে, পরবর্তীতে চাইলে বাইরে থেকে খাবারও নিয়ে আসা যাবে। বাড়ির সামনে এসে দেখি কি যে বাড়ির গেট হাঁ করে খোলা, বাড়ির ভিতরে কেউ নেই, আর এই রাতের অন্ধকারে ঢুকলেও সম্ভবত কাউকে দেখাও যাবে না। তারপর আমি মেয়েটিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। অনেক বাচ্চা বেঁচেছি। ঘরের ভিতরে যাওয়ার পর মেয়েটি ঘরটা দেখিয়ে বলল কি যে এখানে মানুষ থাকে, এরকম জায়গা কিসের জন্য? আমি তখন বললাম, এখানেই আমি থাকি, তবে একটু নোংরা, কিছু মনে করবেন না, এরকম জায়গায় আমি থাকি। তারপর আমি বললাম যে আপনি কাজ করুন, আপনি কিন্তু খবরদার ঘর থেকে বের হবেন না, আর কেউ যদি কলিং বেল দেয় তাহলে কোনোভাবেই খুলবেন না, আমি যদি না থাকি তাহলে, ঠিক আছে? মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাহিরে চলে গেলাম খাবার আনার জন্য। বেশ কিছু খাবার নিয়ে আমি বাসায় ফিরলাম। আমার কাছে টাকা ছিল না, আসার সময় ওর কাছ থেকে এই টাকা ধার করে নিয়ে এসেছি। বললাম কি যে আপনি যদি আমার মেহমান তাহলে আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, আপনি আমাকে আপাতত কিছু টাকা ধার দিন, আমি সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দিব, ঠিক আছে? তারপর মেয়েটি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে। সেই টাকা দিয়ে আমি খাবারগুলো নিয়ে আসলাম। ঘরে ফিরে নিজের ঘর রুমকে নিজেই চিনতে পারছিলাম না, কারণ সম্পূর্ণ অচেনা এবং অজানা একটি রুমের মতো লাগছিল। ঘরের সবকিছু একদম গোছগাছ। আমি এই ঘরে যেদিন প্রথম এসেছিলাম সেদিন থেকে এখন পর্যন্ত পুরো ঘরটা একদম অগোছালো ছিল, কিন্তু আচমকা এরকম গোছালো একটি ঘর দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। মেয়েটি ওই দিক থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে বলল কি যে এবার বোধহয় মানুষ থাকার মতো জায়গা হয়ে গিয়েছে, সেই সঙ্গে এখানে জিনভূতরও থাকতে পারবে। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটি আমার সঙ্গে মজা করছে, কিন্তু পরবর্তীতে যে সেটাই বাস্তব হবে সেটা ভাবতে পারিনি। আমি বললাম, হ্যাঁ তা সঠিক বলেছেন, তবে ধন্যবাদ, আপনি কিন্তু এগুলো করা দরকার ছিল না। তারপর সে খাবারগুলো দেখেও বলল কি যে চমৎকার ঘ্রাণ আসছে তো, দিন তাড়াতাড়ি দিন, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবারগুলো বের করে মেয়েটি খুব তৃপ্তি করে খাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি, এত সুন্দর তাকে দেখতে যে তার চেহারার দিক তাকালে যে কেউ পাগল হয়ে যাবে। ঠিক তখনই কলিং বেলে চাপ পড়ল। মাসের শুরু, বাড়িওয়ালা নিশ্চয়ই ভাড়ার জন্য এসেছে। আমি দরজা খুলে দেখি সত্যি সত্যি তাই। মেয়েটি তখন ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছিল। বাড়িওয়ালা বলল কি যে, কি মিয়া, 2 মাসের ভাড়া বাকি আছে, ভাড়া দিচ্ছ না কিসের জন্য? আমি বললাম কি যে আঙ্কেল আপনি একটু 2 মিনিট দাঁড়ান, আমি আসছি, হ্যাঁ। তাই বলে আমি খট করে দরজাটা তার চোখের উপর লাগিয়ে দিলাম। সাধারণত এমনটা কখনো হয় না, তবে লাগিয়ে দেওয়ার পরে আমি মেয়েটির কাছে এসে বললাম, আচ্ছা আপনি কি আমাকে আরও কিছু টাকা ধার দিতে পারবেন? বেশি না, অল্প টাকা, আপনি চাইলে আমি আপনাকে আস্তে আস্তে করে শোধ দিয়ে দিব। মেয়েটি তখন বলল কি যে আচ্ছা সমস্যা নেই, ব্যাগে আছে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমি বললাম কি যে তবে আপনি এটা ভেবেন না যে আপনার টাকা আছে বলেই আমি কি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, আপনার টাকা কিন্তু আমি ফেরত দিব, তাও খুব শর্ট টাইমের মধ্যে। বাড়িওয়ালা এসে বাইরে দাঁড়িয়ে আছে, উনি ভাড়ার জন্য যদি ভাড়া না দেয় তাহলে নির্ঘাত একটা সিন ক্রিয়েট করবে। মেয়েটি তখন বললো কি যে ঠিক আছে সমস্যা নেই, এখন থেকে তো আমি এখানে থাকবো, তাহলে ভাড়া শেয়ার করে দিব।
আর যেহেতু গত মাসে আর এই মাস মিলে 2 মাসের ভাড়া বাকি আছে। আমি তখন বললাম, কয় মাসের ভাড়া বাকি আছে সেটা আপনি কীভাবে জানলেন? মেয়েটি তখন বললো, কেন আমি কি বয়রা নাকি? আমি তো শুনছি এখানে বসে, তাই না? আপনি টাকাটা দিয়ে শুনুন। আমি টাকাটা নিয়ে বাড়িওয়ালাকে দিলাম। বাড়িওয়ালার তো চোখ থতমতো, কারণ এখন পর্যন্ত আমি কারেন্ট টাইমে কোনো ভাড়াই দিইনি, এমনকি অ্যাডভান্স ভাড়ার সময় তাকে দিয়ে দিলাম। বাড়িওয়ালা তো একদম হতবাক, বললো যে কি মিয়া, চাকরি বাকরি পাইছো নাকি? আমি বললাম, না তেমন না। তারপর সে চলে গেল। আমি এসে তারপর তার সঙ্গে খেতে লাগলাম। আমি শুধুমাত্র তার দিকে চেয়েছিলাম এবং তার দিকে তাকিয়ে আমার দিন কাটত। পরের দিন সকালবেলা যখন আমি বারান্দার সোফায় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম কি যে মেয়েটি খুব চমৎকার একটা শাড়ি পরেছে। সম্ভবত মেয়েটির ব্যাগের ভিতরে শাড়িটা ছিল, নীল রঙের একটা শাড়ি, খোপায় একদম সাদা ধবধবে রঙের ফুল, এবং সেই সাথে রান্নাঘর থেকে একদম খুন্তি হাতে বের হচ্ছে। শাড়িটা তার কোমরে গোজা। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। তারপর মনে মনে ভাবলাম, যদি সত্যি সত্যি এই মেয়েটা আমার বউ হতো তাহলে কত ভালো হতো, একদম সাংসারিক লাগছে। তারপর মেয়েটা আমাকে বলল, আপনি এখনও ঘুমাচ্ছেন? তবে আপনার ঘুমের বোধহয় 12টা বাজিয়ে দিলাম, তাই না? রান্নাবান্না করতে গিয়ে একদম পুরো ঘর ঝাঁঝে ভরে ফেলেছি। তবে আপনি যে বলবেন না যে আপনার ঘরে বাজার নেই, যা বাজার ছিল তা দিয়ে রান্না করেছি, আপনি উঠে তাড়াতাড়ি খেয়ে নিন, রান্না প্রায় হয়ে আসলো। আমি বললাম কি যে আপনি আমাকে ডাক দিবেন না? আর তাছাড়া মেয়েটি বলল, তাছাড়া বুঝি না, আপনি দ্রুত এসে খেতে বসুন। তারপর সে আমার সামনে বেশ কিছু দামি খাবার রাখলো। খাবারগুলো দেখে মনে হচ্ছিল এইরকম জিনিসটা আমার ঘরে নেই, তাহলে কোত্থেকে আসলো? আমি তখন বললাম, এই জিনিসগুলো আপনি কোত্থেকে পেলেন? মেয়েটি তখন বলল, কেন, আমি সকালবেলা নিজে গিয়ে বাজার করে এনে তারপর রান্না করেছি। আর আপনার ঘরে যা ছিল তা দিয়ে কি রান্না করার মতো জোগাড় ছিল? আমি রেগে গিয়ে বললাম, আপনাকে না বলেছি যে বাইরে যাবেন না, আর আপনি টাকা, ও আচ্ছা আপনার কাছে তো টাকা আছে, তবে আপনি এমনটা কেন করতে গেলেন বলুন তো? যদি বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে যেত বা কেউ জিজ্ঞেস করতে যে আপনি কে, তাহলে আপনি কি বলতেন? অদ্ভুত তো। মেয়েটি তখন বলল, কেন, বাড়িওয়ালার সঙ্গে তো দেখা হয়েছিল, তিনি আমাকে তেমন কিছু বলেননি। আমি উপরে উঠে চলে আসলাম। তিনি অবশ্য ডবর ডবর করে তাকিয়েছিলেন। তারপর আমি বললাম যে আপনি এটা কি করেছেন বলুন তো, উনি তো আমাকে জিজ্ঞেস করবে, আমার ঘরে ঢুকতে দেখেনি তো। মেয়েটি তখন হেসে দিল। হেসে দিয়ে বলল কি যে, না না, ঘরে ঢুকতে দেখবে কিসের জন্য, আর আপনি তো ভয় পাচ্ছেন কিসের জন্য? উনি আমাকে দেখেনি, আমি আপনাকে কিঞ্চিৎ ভয় দেখালাম। আমি তখন বললাম যে আপনাকে একদম এরকমভাবে কেউ ভয় দেখায়? বাড়িওয়ালা আমাকে নির্ঘাত বের করে দিবে যদি আপনাকে দেখে। মেয়েটি তখনও হেসেই যাচ্ছে। তার হাসির দিকে তাকাতেই আমার যেন অন্যরকম আনন্দ লাগছে, তার হাসি দেখতেই যেন ভালো লাগছে। মেয়েটি তখন শান্ত হয়ে গেল, বলে কিছু, কি দেখছেন? আমি বললাম, আপনি অনেক সুন্দর তো, সেজন্য আপনাকে দেখছি। মেয়েটি আবার চুপ হয়ে গেল। তারপর আমি খেতে লাগলাম। খানিকক্ষণ বাদে আমাকে দ্রুত বের হতে হবে, কারণ হচ্ছে আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা আছে, সেটা আমার মনেই ছিল না। আমি তখন বললাম যে আজকে আমার পরীক্ষা আছে, সেটা তো আমার মাথায় ছিল না, আমাকে দ্রুত ভার্সিটিতে যেতে হবে, আপনি দয়া করে দরজা লাগিয়ে দিন। তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে সন্ধ্যায় আগে আগে টিউশনগুলো শেষ করে প্রায় 8টার দিকে বাড়িতে ফিরলাম, কারণ আমি আমার ভার্সিটি থেকে ফেরার পথে একটা টিউশনি করতে হয়। মোট 4 থেকে 5টা টিউশনি করতে হয়, প্রত্যেক দিন নেই, মাঝে মধ্যে করায়। এরপর আমি যখন বাসে ফিরলাম, দেখলাম কিছু সে সোফার উপর ঘুমিয়ে আছে। সম্ভবত ঘরে কেউ এসেছিল, সেটা বোঝা যাচ্ছে। আমি তখন তাকে ডাকলাম না। বেশ খানিকক্ষণ পরে এসে নিজে উঠে বলল, আপনি এসেছেন? আমি বললাম যে জি। ঘরে কেউ এসেছিল নাকি? মেয়েটি আমাকে জানালো, না, কই আসেনি তো কেউ। আপনি একটা কাজ করতে পারবেন, আমাকে একটু মার্কেটে নিয়ে যেতে পারবেন? আমার কিছু জিনিসের প্রয়োজন, আমি কিছু জিনিস কিনবো। আমি বললাম, এত রাতে? এখন তো প্রায় রাত 9টা বেজে গিয়েছে, এখন কোথায় যাবেন? মেয়েটি জানালো, একটু চলুন না। আমি বললাম, কালকে নিয়ে যাব, কালকে বিকেলবেলা রেডি থাকবেন। আসলে আমি টাকা পেয়েছি তো বেতনের, সেই টাকাটা দিয়ে আপনাকে খাওয়াবো বলেছিলাম, তবে কালকে একবারে গিয়ে বেরিয়ে তারপর খেতে একদম আসবো, ঠিক আছে? তারপর পরের দিন ওইভাবে চলে আসলাম। আমি বিকালবেলা মেয়েটিকে নিয়ে বের হলাম। বের হওয়ার পথে সামান্য একটু দূরে যেতেই একটা সুন্দর খাবারের দোকান আছে। সেই খাবারের দোকানে গিয়ে আমি যে খাবারটা প্রায়ই খাই সেটা আমি অর্ডার দিলাম। মেয়েটি খাবারগুলো খেয়ে বলে কি যে, মাশাআল্লাহ, খুব সুন্দর তো, এত সুন্দর খাবার, আপনাদের এখান থেকে যাওয়ার সময় আমি খাবারগুলো নিয়ে যাব, কি বলেন? আমি বললাম, আপনি বারবার অদ্ভুত অদ্ভুত কথা বলেন তো, যাওয়ার সময় মানে আপনি কোথায় যাবেন কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটির এমন অদ্ভুত অদ্ভুত কথা আমাকে কেন যেন আনন্দ দিত। আমি তখন তাকে এরকমভাবে বলতাম। মেয়েটি তখন বলতো যে, না না, এরকম কোনো কিছু না, তবে খাওয়াটা মজা ছিল। তারপর সন্ধ্যার দিকে আমি তাকে নিয়ে একটা সুপার শপে গেলাম। সেখান থেকে সে বেশ কিছু জিনিস কিনবে, ঘরস্থালি। সে বেশ কিছু জিনিস আমাকে দিয়ে কিনালো, আর আমার
স্যালারির প্রায় অনেকটা টাকাই সে খেয়ে ফেললো আর কি। খেয়ে ফেললো বলতে সে নানান ধরনের জিনিস আমাকে দিয়ে কেনালো, যে জিনিসগুলো আমার ঘরে অতীব জরুরি জিনিস, এবং সে আমার টাকা দিয়ে কেনালো। বললো কি যে আপনি কিপটা আছেন, আপনার বাড়ি থেকে কয় টাকা পাঠান, আপনি নিজে বাহিরে এরকমভাবে টাকা বাঁচান, টাকা বাঁচিয়ে কী হবে। তারপর সে নিজে থেকেই আমাকে একটা শার্ট কিনে দিল এবং নিজেই বেশ কিছু জামা কাপড় কিনলো তার নিজের টাকা দিয়ে। বললো কি যে যা কিছু লাগবে এখন থেকে আপনি আমাকে বলবেন, আমি কিন্তু অনেক বড় লোক, বুঝতে পারছেন। আমি বললাম হ্যাঁ বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, তবে আপনি, আমার মনে হয় যে আপনার বাড়িতে ফিরে যাওয়া উচিত। মেয়েটার কিঞ্চিত মন খারাপ হয়ে গেল। বললো কি যে বাড়িতে তো ফিরে যাওয়া উচিত, কিন্তু আপনি আমাকে রাখতে চাচ্ছেন না তাই না, আমি আপনার বাসা থেকে চলে যাব। মেয়েটা মন খারাপ করলো। আমি বললাম কি যে এরকম করে মন খারাপ করছেন কিসের জন্য, আমি তো এমনিতেই বলেছি। আর না না থাক, আপনার যেতে হবে না, আপনি আমার সঙ্গেই থাকুন এবং এরকমভাবেই থাকুন, সমস্যা নেই, যতদিন না পর্যন্ত আপনার মন চেঞ্জ হচ্ছে। তারপর এরকম করেই মেয়েটির সঙ্গে আমার দিন কাটতে লাগলো। মাঝখানে প্রায় 1.5 মাস সময় কেটে গেল। এই 1.5 মাসের মধ্যে মেয়েটি আমার মধ্যে এমন এক ধরনের মায়ার সৃষ্টি করেছে যা আসলে বলে বোঝানো সম্ভব না। সত্যি এক প্রকার অন্যরকম মায়ার জন্ম দিয়েছে আমার মনের মধ্যে। আমি যে মেয়েটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি সেটা তাকে আমি জানান দিতে পারছিলাম না, বা মেয়েটিও যে আমাকে ভালোবাসে সেটাও সে বলতে পারছিল না। কেন বলতে পারছিল জানি না, হয়তো ভালোবাসে আবার হয়তো বাসে না। এই 1.5 মাসে আমি মেয়েটার সঙ্গে অনেক অদ্ভুত অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছি। তবে মেয়েটি লজ্জা পেয়েছে যখন আমি তার দিকে অন্যভাবে তাকিয়েছি, বা যেভাবেই হোক আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। কোনো নারী এবং পুরুষ একই সঙ্গে একই ঘরে থাকলে তারা যে প্রেমে পড়বে না, এটা কখনো সম্ভব না। আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো না, আমি নিজেও তার প্রেমে পড়ে গিয়েছি। তবে মেয়েটি আমার প্রেমে পড়েছে কিনা আমি জানি না। প্রায় 1.5 মাস আমরা একসঙ্গে আছি এবং এই 1.5 মাসে সে একবারও বাড়িতে যাওয়ার কথা চিন্তা করেনি। একদিন সন্ধ্যার দিকে আমি আমার ঘরে কলিং বেলের চাপ পড়ল। কলিং বেলটা খুলে দেখি বাহিরে একটা মুরব্বি দাঁড়িয়ে আছে। মুরব্বিটা একটা মহিলা এবং সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার চোখগুলো এত বিভৎস যে তার দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যাবে, এবং সে মহিলা হওয়া সত্ত্বেও লম্বায় বেশ খানিকটা লম্বা, প্রায় আমার থেকে একটু লম্বা হবে। আমি 5 ফুট 10 ইঞ্চি, এবং মহিলা মানুষ এত বড় লম্বা হয় সেটা আমি বুঝতাম না। তার পরনে এক ধরনের কালো রঙের পোশাক, এক ধরনের ঘোমটা জাতীয় পোশাক, এবং তার নখগুলো বেশ বড় বড়। অবশ্য সেগুলো সেই কালো রঙের বোরকার নিচেই ঢাকা দেওয়া, তবে সেটা কোনো বোরকা নয়। তার পরনে একটা সাদা রঙের ড্রেস আছে, সেটা বোঝা যাচ্ছে। আমি তখন তাকে বললাম যে আপনি কি চান। তখন সেই লোকটি বলল যে আমি একজন ভিক্ষুক, ভিক্ষা করতে এসেছি, আপনার ঘরের ভিতরে কি একটু বসা যাবে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে। আমি তখন বললাম আপনি এখানে বসুন, ঘরে আসতে হবে কিসের জন্য। সেই মহিলাটি বলল কি যে না না, আমাকে ঘরেই বসতে দিন। আমি বললাম কি যে এমনটা করা যাবে না, আপনার যদি খাবার খেতে ইচ্ছে হয় আপনি বসুন, আমি আপনাকে পার্সেল করে দিচ্ছি, তারপর আপনি বাইরে গিয়ে খান। তারপর আমি তাকে খাবারগুলো দিয়ে দিলাম। ঠিক পরের দিন সন্ধ্যার দিকে সেই মহিলাটি আবার আমার ঘরের কাছে আসলো, এসে বলল কি যে আজকেও কিছু কিছু খাওয়াতে পারবেন আমাকে। আমি তখন বললাম হ্যাঁ পারবো, আপনি একটু দাঁড়ান এখানে, আমি আসছি। আগের দিন কি করেছিলাম, দরজাটা লাগিয়ে দিয়ে তারপর আমি ঘরের ভেতরে ঢুকেছিলাম, তবে আজকে দরজা লাগাইনি। আর গতকালকেও সন্ধ্যার দিকে কেয়া মেয়েটি ঘুমাচ্ছিল এবং আজকেও সম্ভবত ঘুমাচ্ছে। আমি ওর রুমের ভিতরে দেখিনি বা নক করিনি। রুমটা একটু আওয়াজনও ছিল, আর সাধারণত ও ঘুমালে বা রুম আওয়াজনে আমি ওর ঘরের ভিতরে যাইতাম না, ও ভেতরে রুমে ঘুমাতো, আর আমি বাইরে একটা চৌকি কিনে নিয়েছিলাম, সেখানে আমি ঘুমাতাম। তারপর আমি যখন খাবারগুলো নিয়ে সেখানে আমার যে ড্রয়িং রুম ছিল সেখানে দাঁড়ালাম, দেখলাম যে মহিলাটি আমার ঘরের ভিতরে ঢুকে ওই রুমের ভিতরে উকি দিচ্ছে। আমি তখন তাকে বললাম কি ব্যাপার, আপনি এখানে চলে এসেছেন কেন, কিসের জন্য। মহিলা তখন আচমকা চমকে গিয়ে তার লাঠিটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে আমার দিকে এমনভাবে তেড়ে আসলো এবং তেড়ে এসে সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি খেয়াল করলাম যে কেয়া বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল কি যে কে এসেছিল। আমি তখন বললাম না তেমন কিছু না, তুমি গিয়ে ঘুমাও যাও। কেয়া তখন রুমের ভিতরে চলে গেল। কেয়ার মুখে চোখে একটা অন্যরকম বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না, হঠাৎ করে এই জিনিসটি গায়েব হয়ে গেল কিভাবে। আমার কপালে মুখে যেন এক ধরনের ঘাম পড়তে লাগলো। আমি কয়েকদিন আগে ভেবেছি যে কেয়াকে আমি প্রপোজ করে দিব এবং তাকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিব। তারপর আচমকা একদিন খেয়াল করলাম কেয়া সেই বৃদ্ধ মহিলাটার সঙ্গে ড্রয়িং রুমে বসে কথা বলছে। আমি বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকে যখনই দেখলাম সেই বৃদ্ধ মহিলাটার সঙ্গে কথা বলছে।
আমি এক প্রকার ভান ধরে বাহিরে দাঁড়িয়ে থাকলাম। তারপর কলিং বেল দিলাম। দরজাটা যে খোলা সেটা আমি বুঝতে দিলাম না ওদেরকে। তারপর আমি খেয়াল করলাম যে সেই মহিলাটা ঘরের ভিতরে নেই। মহিলাটা আচমকা গায়েব হয়ে গিয়েছে। দরজা দিয়ে বের হওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? আর এই মহিলাটা কে, আর কিয়ার সঙ্গে তার কি সম্পর্ক? আমি কিয়াকে জিজ্ঞেস করবো সেটাই ভাবছিলাম। তার আগে এই মহিলাকে জিজ্ঞেস করব যে আপনি কিয়ার সঙ্গে কি কথা বলছিলেন এবং তাকে কিভাবে চেনেন। আমি তাকে প্রপোজ করব আজকে সেটা ভেবেছিলাম, সঙ্গে করে ফুলও এনেছিলাম। কিন্তু সেই ফুলগুলো টেবিলের উপর রেখে আমি কিয়াকে জিজ্ঞেস করলাম, কিয়া খাবার আছে, ক্ষুধা লেগেছে? আমার মনটা খারাপ ছিল, ফুলগুলো সেখানে রেখে দিলাম কিয়ার হাতে না দিয়ে। তারপর আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঠিক ভর দুপুর সেই মহিলাটি আবার আমার দরজায় নক করলো। আমি দরজা খুলে বললাম, আচ্ছা আপনি কে বলুন তো, আপনি কেন বারবার এখানে এসে আমাকে বিরক্ত করছেন এবং আপনি ঘরের ভিতরে কিভাবে এবং সেদিন কিরকম কিভাবে গায়েব হয়ে গেলেন? বৃদ্ধা মহিলাটি তখন বললেন কি যে আপনার প্রশ্নের উত্তর আপনার ঘরের ভিতরে থাকা ওই মেয়েটির কাছে আছে, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তখন বললাম, আপনি কি কেয়ার মা? কিন্তু আপনি এরকম আচমকা গায়েব হয়ে যান কিভাবে? আমি তো কিছু বুঝতে পারি না। এই কথা বলতে বলতে তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন আর কি। আমি তার পেছন যেতে গেলাম, দেখলাম কি অনেক দ্রুত সে নেমে হাওয়ায় মিলিয়ে গেল। আমি ঘরের ভিতরে গিয়ে কিয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মহিলাটা কে এবং কেন আসে? আমি তো কিছু বুঝতে পারছি না, কে বলো তো তুমি? কিয়া তখন বলল কি যে না তেমন কিছু না। তারপর কিয়া ওই দিন সন্ধ্যার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে যখন আমি ফিরে ঘরের ভিতরে আসলাম, আমি সারা ঘর তন্ন করে খুঁজেও তাকে পেলাম না। সারা ঘর খুঁজে, সারা বাইরে খুঁজে কোথাও পেলাম না। আর কিয়া যে আমার কাছে আমার সাথে থাকতো সেটা কেউই জানতো না এই বিল্ডিংয়ের। তবে কিয়া আমাকে বলেছে সে অনেকদিন নাকি সাথে গিয়ে ঘোরাঘুরি করতো এবং বিল্ডিংয়ের অনেকেই এসে দেখেছে এবং অনেকেই কিয়াকে দেখেছে, কিন্তু কেউ তাকে চেনে না বা প্রশ্ন করেনি। এই বিষয়ে আমি কখনো শঙ্কা জাগাইনি। তবে দিন রাত থেকে আমি কিয়াকে দেখতে পাচ্ছিলাম না। সে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। কিয়ার সমস্ত জামা কাপড় সমস্ত কিছু ঘরের ভিতরে রয়েছে, কিন্তু সে সেখানে নেই। আমি তো কিছু বুঝতে পারছি না। প্রায় 2 দিন ওরকম ভাবে কেটে গেল। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম যে কি ঘটলো আমার সঙ্গে। কারণ কিয়াকে যে আমি প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম সেটা আর বলার অপেক্ষা ছিল না। তার সঙ্গে আমার সংসার যাপনের প্রায় 1.5 মাস, এবং এই 1.5 মাস ধরে আমি তাকে ভালোবেসে আসছি একটু একটু করে। আমি জানি কিয়া আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। তারপর এরকম করে মাঝখানে প্রায় সপ্তাহখানেক কেটে গেল। তার জন্য আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আচমকা একদিন আমি ছাদে দাঁড়িয়ে আছি, মানে 8 দিনের মাথায়, কারণ আমার মন খারাপ ছিল এবং এই কারণে আমি ছাদে প্রায় দিন রাত কাটাতাম। আমার খুব খারাপ লাগতো তার জন্য, কারণ হচ্ছে আচমকা ও আমাকে না বলে কোথায় চলে গেল। সে বৃদ্ধা মহিলাটা আসাও বন্ধ করে দিয়েছে। তাহলে কি তার মা তাকে নিয়ে গেল? কিন্তু ও আমাকে না বলে তো কোথাও যেতে পারে না। খানিকক্ষণ বাদে আমি আচমকা একটা ঘ্রাণ পেলাম। আমি এবার বুঝতে পারলাম যে এই ঘ্রাণটা আর কারণ নয়, এটা কি আর শরীর থেকে আমি পেতাম, এবং সবসময় ও এরকম একটা পারফিউম দিয়ে রাখতো। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম। আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য সত্যি আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি খেয়াল করলাম আমার থেকে প্রায় 7-8 হাত দূরে এবং 5 হাত ওপরে শূন্যের ওপর কিয়া ভাসছে এবং তার গা দিয়ে জল জল করে আলো জ্বলছে। আমি তার দিকে তাকিয়ে বেশ খানিক পা পিছু সরে গেলাম। তারপর আমি কিয়ার দিকে তাকিয়ে বললাম, কিয়া তুমি উপরে কি করছো এবং তুমি ওইখানে কেন? তুমি নিচে নেমে আসো। তুমি কে বলো তো, এবং তুমি আচমকা এরকমভাবে গায়েব হয়ে এলে কিভাবে? কিয়া তখন দূর থেকে দাঁড়িয়ে কান্না করছিল এবং একটু একটু করে আমার কাছে এগিয়ে আসলো। তখনও সে হাওয়ায় ভাসছিল। তখন কিয়া বলল কি যে তুমি আমাকে মাফ করে দিও সারফারাজ, আসলে আমি তোমাকে ভালোবাসি এবং আমি এখন চাইলেও তোমার কাছে আসতে পারছি না। এটা হয়তো আমাদের ওখানকার নিয়ম, তবে আমি পরিস্থিতির শিকার এবং পরিস্থিতি আমাকে এক প্রকার এই স্থানে এনে পৌঁছেছে। তবে আমি তোমার কাছে ফিরে আসবো। আমি তখন কিয়াকে বললাম, কিয়া তুমি এরকমভাবে আমাকে ছেড়ে যেও না। তুমি কোথা থেকে এসেছিলে এবং কোথায় যাচ্ছ, বা তুমি এরকম হাওয়ায় ভাসছো কিভাবে? তোমার গায়ে এরকমভাবে অন্যরকম আলো জ্বলছে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিয়া তখন বলল, সারফারাজ, আমি আসলে কোনো মানুষ নই, আমি একটা পরী, জিনের মেয়ে। আসলে আমি সেদিনকে ভুল করেই তোমার এখানে চলে এসেছিলাম এবং বলেছিলাম না যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। অনেকটা বাড়ি থেকেই পালিয়ে এসেছি, কারণ আমার বাবা সত্যি সত্যি আমাকে এমন একটা জিনের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন যে জিনকে আমার মোটেই পছন্দ না, এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মানুষের দুনিয়ায় যাব এবং সেখানে গিয়ে আমি মানুষের সঙ্গে থাকব, মানুষের সঙ্গে মিশে থাকব, যাতে করে মানুষজন আমাকে চিনতে না পারে অথবা আমার বাবা মাও আমাকে যেন ওইখানে খোঁজ না করে।
কিন্তু এত মাস পরে আমার বাবা মা ঠিকই টের পেয়ে গিয়েছে যে আমি মানুষের দুনিয়ায় আছি। আসলে সেদিন রাতে আমি বিয়ের আসর থেকে পালিয়েছিলাম, এবং যখন মানুষের দুনিয়ায় আসার কথা আমার বান্ধবী আমাকে বলল, আমি তখন মানুষের দুনিয়ায় চলে এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে প্রায় 2 দিন আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছি, কিন্তু 2 দিন এখানকার সমস্ত মানুষ শুধুমাত্র আমাকে ভোগ করার চেষ্টা করেছে এবং আমাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। কেউ তো আমাকে তার বাসায় নিয়ে আটকে আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি একটা পরী বলেই হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। কোনো মানুষ হলে হয়তো সেটা পারতো না, কিন্তু একমাত্র তুমি একমাত্র মানুষ যে কিনা আমার জন্য সারা রাত্রি বাইরে কাটিয়েছ এবং আমার জন্য এত কিছু করেছ। একই সঙ্গে একই ছাদের নিচে থেকেও আমার সঙ্গে খারাপ কোনো কিছু করার চেষ্টা করনি। আমি তো প্রথম কয়েকদিন তোমার সঙ্গে থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই কথাটা কেন যেন আমি তোমাকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে বলবে, তবে আচমকা যে আমার বাবা মা এরকম আমার খোঁজ পেয়ে যাবে এবং আমাকে তোমাকে ছেড়ে আসতে হবে, এটা কখনো ভাবতে পারিনি। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটাও আমি বুঝতেই পারিনি। কবে কবে এসব ঘটেছে তাও জানি না। আসলে আমার মাই ছিল ওই বৃদ্ধা মহিলা যে কিনা আমাদের বাড়িতে যেত, এবং আমাদের বাড়ি বলছি কিসের জন্য, এটা তো তোমার বাড়ি, এবং এখানে আসতো। আমার মা বুঝিয়ে শুনে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি আমার মায়ের কথা শুনিনি। পরবর্তীতে আমার বাবার পাঠানো জিনেরা এসে আমার মাকে ট্র্যাক করেই মূলত এখানে এসেছে। মা কিভাবে যেন জানতে পেরেছিল যে আমি মানুষের দুনিয়ায় মানুষের সঙ্গে থাকছি, এবং এরকম ভাবেই মা আমাকে দেখে আমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মাকে ট্র্যাক করে আমার পর্যন্ত ওরা পৌঁছে গিয়েছে এবং পৌঁছে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছে। আগামীকালকে আমার বিয়ে। আমি আসলে সত্যি তোমাকে ভালোবাসি অনেক, আমি তোমার হতে পারলাম না। আমি তখন বললাম যে কিয়া, তুমি পরি হও বা যা হও, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে আমার করে পেতে চাই, তুমি যেও না আমাকে ছেড়ে। তখন কিয়া বলল কি যে সেটা কখনো সম্ভব না। আমি বাবাকে অনেক বুঝিয়েছি যে সত্যি আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি এবং আমি ওর সঙ্গে থাকতে চাই। তুমি তো বলতে বাবা যে যে আমাকে ভালো রাখতে পারবে আমি তার সঙ্গেই থাকবো, তাহলে আজকে তোমার কি হলো? তখন আমার বাবা আমার কথা শোনেনি, এবং আমি জানি যে আমি তোমার কাছে যে কোনো সময় চলে আসতে পারবো বা তোমাকে নিয়ে আমি যে কোনো কোথাও চলে যেতে পারবো, কিন্তু আমার বাবা হুমকি দিয়েছে যে তোমাকে ওরা মেরে ফেলবে। এই কারণেই আমি বাধ্য হয়ে এই বিয়েটাতে রাজি হয়েছি, নাহলে কখনো হতাম না। আমাকে এখন এখান থেকে যেতে হবে, তুমি আমাকে মাফ করে দিও। আমি তখন বললাম, কিয়া, আমি প্রথম দেখাই সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এবং তারপর থেকে ভেবেছি যে কবে তোমাকে বলবো। তুমি যদি রাগ করো সেই জন্য আমি তোমাকে বলতে পারিনি। তবে এটা খুব সত্য কথা যে আমি তোমাকে ছাড়া হয়তো বাঁচতে পারবো না। আজকে হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কালকে কি হবে সেটা আমি জানি না। তবে তোমার বাবা যেহেতু তোমাকে আসতে দেয়নি, তাহলে আমি তার কিছু করতেও পারবো না। আর তো তুমি তো মানুষও না যে তোমাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাব। তুমি তো একটা জিনের মেয়ে, তাই না? একটা পরী। এটা বলার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে হাওয়া যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল এবং একটু একটু করে আমার চোখের সামনে থেকে কেয়ার চেহারাটুকু একদম ধূসর হয়ে যেতে লাগলো। এরপরের দিন থেকে আমি হয়তো আমার ভেতরে ভেতরে মারা গিয়েছি। কেয়াকে আর কোনোদিন দেখতে পাইনি। আমার স্বাভাবিক হতে বেশ কয়েক বছর লেগেছিল। তারপরে আমি আর কোনোদিন কিয়াকে দেখতে পাইনি। হয়তো আমার স্বার্থের জন্য বা আমার ভালোর জন্য কি আমার কাছে আর আসেনি। তবে আমি এতটুকু জানি যে সে আমার আশেপাশেই আছে এবং দূর থেকে হয়তো আমাকে দেখে সে হয়তো একটু কনসোলেশন পায়, কিন্তু আমি তো সেটা পাই না। আমি এখনও তার জন্য অপেক্ষা করি। আজকে অনেক বছর হলো সে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আমি আসলে হারিয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম যে তার গুরুত্ব বা মর্ম আমার কাছে কতটুকু ছিল, এবং সে একটা মানুষ ছিল না, সে একটা পরী ছিল। সব মিলিয়ে আমার জীবন এখন কেমন যাচ্ছে জানি না। এখন অনেক বছর কেটেছে, বিয়ে শাদী করেছি, সমস্ত কিছু পাল্টে গিয়েছে, কিন্তু সেই সময় আর কখনো ফিরে আসবে না। মাঝে মধ্যে তার কথা মনে হলে বুক ফেটে কান্না আসে। সব মিলিয়ে আমার জীবন এরকমভাবেই কাটছে। প্রিয় দর্শক সবাই, আশা করি আজকের ঘটনাটি পছন্দ করেছেন। ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান মুফতির সঙ্গে ছিলাম, এবং আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।